ইন্দিরার উপর আমার আস্থা আছে। আমি বিশ্বাস করি ও যা সিদ্ধান্ত নেবে সঠিক সিদ্ধান্ত নেবে। তাছাড়া সুদীপবাবু এখন অসুস্থ, উনি সুস্থ হলে আমি আশা করছি সবকিছু সমস্যার সমাধান হয়ে যাবে। কি সমাধান হবে? সুদীপ কি তোর হাতে ইন্দিরাকে তুলে দিয়ে চলে যাবে? আরে তুমি না বোঝো না। দাও পিসি, দাদু পুজো বন্ধ করেছে, তাই তোমার কি দোষ বলে? তুমি কেন আনন্দ করবে না? তুমি চলো। আমি শুধু ইন্দিরাকে একবার শেষবারের মতন দেখতে চেয়েছিলাম। অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তাই, নইলে আজ হয়তো আমি ইন্দিরার থেকে চিরদিনের মতন দূরে চলে যেতাম। কি বলছো তুমি? অপূর্বর সাথে আমার বিয়ের কোনো মূল্য নেই? তুমি তো লেখাপড়া জানো মেয়ে ঠাকুরজি। সুদীপ ফিরে আসার পরে তোমার আর অপূর্বর বিয়েটা যে সামাজিকভাবে নাকচ হয়ে যেতে পারে, এটা তুমি বুঝতে পারছো না? না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। না হোক, আমি তো সেটাই চাই। আমরা তো কেউ সমাজের বাইরে নই। সুদীপ মৃত জেনেই তোমার আর অপূর্বর বিয়েটা ঘটেছিল। আজ পরিস্থিতি যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে সুদীপ যদি হঠাৎ এ বাড়িতে এসে তোমাকে স্ত্রী হিসেবে দাবি করতে চায়, আমাদের কিন্তু কোনো মুখ নেই তাকে না বলার। আভাসে ইঙ্গিতে বাবা এই কথাটাই বুঝিয়েছেন। পরবর্তীকালে তুমি যাতে কোনো বিপদে না পড়ো, আমাদের সকলকে সেটাই দেখতে হবে। কি বলছো তুমি বৌদি? এবার বলতে পারো আমার করণীয়টা কি? অপূর্বর তো কোনো দোষ নেই, হ্যাঁ তোমারও কোনো দোষ নেই, কিন্তু বাবা তোমার স্বার্থটাই শুধু দেখছেন। সেটা আমি কি করে মানবো বলতে পারো? কিন্তু বৌদি, আমি তো অপূর্বকে বাদ দিয়ে কোনো কিছু ভাবতেই পারছি না। সেটা তুমি আজ চাইছো না, কিন্তু আজ হোক কাল হোক একজনকে তো তোমাকে বেছে নিতেই হবে। চুপ করো, চুপ করো বড় বৌদি, চুপ করো। আমি আর কিছু শুনতে চাই না। তুমি তো বলেছিলে না সময় একদিন সবকিছু ঠিক করে দেবে, তাহলে আজ কেন এরকম বলছো? হ্যাঁ বলেছিলাম সময় সব ঠিক করে দেবে, কিন্তু সময় সব থেকে বড় পরীক্ষক। সময়ের কথা ভেবেই আমাকে অপূর্বর কথা ভাবতে হচ্ছে, ঠিক বাবা যেমন তোমার কথা ভাবছেন। প্লিজ বড় বৌদি, তুমি এইভাবে বলো না। এতদিন তুমি আমার পাশে থেকেছো। আমি সুদীপ আর অপূর্বর মধ্যে কিভাবে তুমি একমাত্র জানো। আর যদি তুমি আমার পাশ থেকে সরে যাও বৌদি, আমি একা সামলাতে পারবো না। প্লিজ। এই সিদ্ধান্তটাও তোমাকেই নিতে হবে। তুমি সুদীপের অন্ধের জ্যোষ্ঠী হবে না অপূর্বর জীবন সঙ্গী, সিদ্ধান্তটা তোমার। আমাকে রেহাই দাও, রেহাই দাও বৌদি। সুদীপ ফিরে এসেছে বলে অপূর্বকে আমার কাছ থেকে চলে যেতে হবে? না না, আমি কি করে তা মেনে নেব? সুদীপ আমার জীবনে যেমন সত্য, অপূর্ব তেমনি আমার দেহ, আমার মন প্রাণ সবকিছুর সঙ্গে জড়িয়ে গেছে। না না, কিছুতেই না। সুদীপের জন্য আমি অপূর্বকে হারাতে পারবো না, কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। এসো বাবা। কি মা, আমার খিদে নেই এখন। খেয়ে নে বাবা। আরে কি মুশকিল, বলছি তো আমার খিদে নেই। এই মেজাজটা মাকে না দেখিয়ে বউকে যদি দেখাস না, কাজে লাগবে। মা তুমি কেন বুঝতে পারছো না? আমার কথাটা শোন বাবা, এখনো সময় আছে। উদারতা দেখিয়ে নিজে সর্বনাশ করিস না। আমি মেয়ে হয়ে বলছি, মেয়েদেরকে সবটাতে ছাড় দিতে নেই, তাতে সংসারে শান্তি থাকে না। শোন, ইন্দিরা তোর বউ, ও চলাফেরায় রাশ টান। প্লিজ কেন বারবার এক কথা বলো তো? আই এম জাস্ট সিক এন্ড টায়ার্ড।
অপূর্ব, মা তুমি জানো তুমি কি বলছো? এসব কথা তোমার মুখে মানায় না। তুই কি চাস আমি ইন্দিরার গুণগান করব? আমি বলবো আরে মেয়েটার কোনো দোষ নেই, ওর স্বামী ফিরে এসেছে, ওর যাওয়াই উচিত, চাইলে ওর সঙ্গে থাকাও উচিত। মা না, পারবো না, তোর মন রেখে কথা বলতে আমি পারবো না। তুই উদারতা দেখিয়ে মহান হতে চাস, আমি মহান হতে চাই না। আমি চাই আমার ছেলের সুখ শান্তি। মা তুমি তো স্বার্থপরের মতো কথা বলছো। হ্যাঁ বলছি, আমি 100 বার বলছি, এবং তার জন্য আমার কোনো লজ্জা নেই। প্লিজ প্লিজ অপূর্ব, আমার কথা শোন, চল আমরা স্টেটসে ফিরে যাই। আমরা মানে তুই, আমি আর বৌমা। শোন, এদেশে থাকলে ইন্দিরা কিন্তু সুদীপকে ভুলতে পারবে না, কিন্তু আমরা যদি বহু দূরে চলে যাই ও নিশ্চয়ই ওকে ধীরে ধীরে ভুলে যাবে। পালিয়ে যেতে বলছো? পালাবার প্রশ্ন উঠছে কোথায়? আরে ওদেশেই তো আমাদের ঘর। প্লিজ প্লিজ তুই আর অমত করিস না, আমার কথা শোন। না মা, ইটস নট পসিবল। দেখো, আমি যদি এখন চলে যাই তখন সবাই ভাববে যে আমি সুদীপের ভয় পালিয়ে গেলাম। আর তাছাড়া আমি যে কাজটা নিয়ে এসেছি এখানে, সে কাজটা তোমার কমপ্লিট হয়নি। তাহলে কাজ ছেড়ে দিয়ে চল। নো ওয়ে। জেদ করিস না অপূর্ব, তোর জেদের জন্য ইন্দিরাকে মানিয়ে নিয়ে আমি বিপদে পড়েছি। এর থেকে বিশাখার সঙ্গে তোর বিয়ে দিলে অনেক ভালো হতো। বিশাখা যদি না বলতো আমি তো জানতেই পারতাম না। আচ্ছা, মানে বিশাখা তোমাকে এসব কথা বলেছে? সত্যি করে বলো তো মা, মানে বিশাখা তোমাকে ইনস্টিগেট করছে বলেই কি তোমার ব্যবহারটা এরকম রুড হয়ে যাচ্ছে? বিশাখা কেন ইন্ধন যোগাবে? আমার নিজের বোধ শক্তি নেই? তুমি তোমার বোধ শক্তি হারিয়ে ফেলেছো মা। ওই বিশাখার কথায় তুমি কি বলছো, কি ভাবছো, তুমি বুঝতে পারছো না। বিশাখা মিথ্যে তো কিছু বলেনি, ও যা সত্যি তাই বলেছে। সত্যি বলেছে, হ্যাঁ হয়তো কিছু কথা সত্যি বলেছে, কিন্তু প্রত্যেকটা কথার পিছনে একটা খোঁচা আছে, এটা আমি খুব ভালো করে জানি। আর তুমি কি এটা জানো মা, যে আমাকে বিয়ে করতে না পেরে ও আমাকে বিষ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল? কি বলছিস তুই? ওকে একবার জিজ্ঞাসা করে দেখো তো, ও আমার শরবতে বিষ মেশাবার চেষ্টা করেছিল কিনা। বিষ? মা, ইন্দিরা সন্দেহ করেছিল, সেই জন্য ও বিশাখাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আবার তো দেখছি এসে জুটেছে। আমি বুঝতে মাসিমা, ঠাম্মা, ও ঠাম্মা কেঁদো না গো। কি যে হলো, তুমি এখানে বসে বসে কাঁদছো, দাদু একা একা বসে বসে ঠাকুর দালানে কাঁদছে। কতবার করে গিয়ে বললাম জানো, দাদু একা একা বসে থেকো না, আমার সঙ্গে এসো, এলো না, বেচারি ওখানে বসে বসে কাঁদছে। দেখো, তোমরা যদি এরকম কান্নাকাটি করো আমার কি ভাল লাগে বলো ঠাম্মা? কি করব বল, কান্না ছাড়া আমার তো আর কিছুই করার নেই রে। আজ নবমী শেষ হতে চলল, ঠাকুরের মুখ দেখাই হলো না। এত বছরের বাড়ির পুজো বন্ধ হয়ে গেল। ইন্দুর ভাগ্যটাই খারাপ। পিসির নামে দোষ দিয়ে দাদু পুজোটা বন্ধ করে দিল। কি লাভ হলো তুমি বলো? তুমি এখানে একা একা বসে বসে কাঁদছো, পিসি ওখানে বেচারি একা একা বসে কাঁদছে, দাদু নিজে একা বসে কাঁদছে। তুমি আমাকে একটা কথা বলো ঠাম্মা, সুদীপ পিসে ফিরে এসছে, কিন্তু তাতে পিসির কি দোষ বলো? পিসির তো কিছু করার নেই। আর যদি পিসে ফিরেও আসে তার জন্য পুজো বন্ধ হয়ে যাবে? ভালো তো হলোই না। উৎসবের দিনে কোথায় সবাই মিলে হইচই করবে, আনন্দে বাড়িটা গম গম করবে, তা নয়, এই জন্য একটা ভুতুরে বাড়ি। এবারে ভেবেছিলাম জানো ঠাম্মা, অনেকগুলো নতুন শাড়ি পাবো। তুমি শাড়ি দেবে, দাদু শাড়ি দেবে, পিসি একটা শাড়ি দেবে, সব নতুন নতুন শাড়িগুলো একদিন একদিন করে পুজোর দিনে পরতাম।
মা দুর্গাকে দেখতাম, অঞ্জলি দিতাম, আরতি করতাম, পেলাম না। জানো ঠাম্মা, কালকে পিসিকে বললাম আমার সঙ্গে লাহাবাড়ি যেতে, ওখানে মা দুর্গা হয় না, খুব সুন্দর ঠাকুর, ওখানে গিয়ে মা দুর্গা দর্শন করে আসতে। গেল না, একা একা ঘরের মধ্যে বসে বসে কেঁদেই গেল। জানো ঠাম্মা, তোমরা না কপাল কপাল করেই শুধু ভুগলে। ভবিতব্য রে, ভবিতব্য। নইলে এমন হবে কেন? তোর দাদু তো বলেছিল এবার খুব ধুমধাম করে পুজো করবে, কিন্তু হলো কি? পুজো বন্ধ করে মানুষটা কত কষ্টে আছে। সেটাই তো আমি বলছিলাম, কি দরকার ছিল বলো ঠাম্মা? যে যে কষ্ট আনা না, পুজোটা করলেই তো হতো, সবার মুখে হাসি তো থাকতো। তুই বুঝবি না রে, একটা মানুষের কতখানি অশান্তি থাকলে পুজো বন্ধ হয়, সেটা আর কেউ না বুঝুক, আমি বুঝতে পারি। ছাড়ো এসব। শোনো ঠাম্মা, তুমি দাদু কাছে যাও, একা একা মানুষটা বসে বসে কাজ যে গো, মানুষটাকে ঘরে নিয়ে এসো, একা রেখো না। থাক, মন যখন চাইছে ওখানে বসে থাক, ওকে ডাকিস না। মায়ের পুজো তো করতে পারলেন না, শূন্য বেদির কাছে বসে যদি একটু শান্তি পায় পাক। ঠাম্মা, একটা কথা বলি, আজ তো নবমী, কালকে দশমী, পুজো শেষ। কালকে তোমাকে আর দাদুকে নিয়ে গঙ্গার ঘাটে যাবো, হ্যাঁ, মা দুর্গা ভাসান দেখতে। যাবে তো? আমি সবাইকে খুব হ্যাপি করে দেবো, দেখবে। যাবে তো ঠাম্মা? চৌধুরী বাড়ির মায়ের তো বিসর্জন আগেই হয়ে গেছে, মাকে যখন ঘরে ঠাঁই দিতে পারলাম না, তখন বিসর্জন আমি আর দেখতে যেতে পারবো না রে। ঘরে বসেই মা মহামায়ের কাছে ক্ষমা চেয়ে নেব, বলবো মা তোমাকে আনতে পারলাম না, আসছি বছর যেন তোমার পুজো করতে পারি মা, যেন পুজো করতে পারি। কাঁদবে না তুমি, একদম কাঁদবে না। সামনের বছর আমরা খুব ঘটা করে পুজো করবো, নতুন জামা পরে। কাঁদবে না একদম। এ আদাদিকে ফোন করা না তো, শালা যত ঝামেলা। হ্যালো আদাদি, আরে বাবা, সেদিনকে তো কত কথা বললাম তোমাকে। আরে আমি তো এখানে মরছি না হেজিয়ে। পরি, তুমি একদম ব্যস্ত হও না, কথা যখন দিয়েছি আমি তোমায়, আমি নিশ্চয়ই কিছু করব। আরে বাবা রাধাদি, তুমি একটা কথা বুঝতে পারছো না কেন? আরে আমার হাতে তো সময় নেই। ওই রতিন তো আমার হাতে সময় বেঁধে দিয়েছে। তাও রাধাদি, আমি তোমার এত কিছু করছি, তুমি তো কিছুই করছো না। বলো, তুমি জিনিসটা বোঝো। এভাবে প্লিজ বলো না পরি। দেখো, তুমি তো জানো যে আমি কত অসুবিধার মধ্যে এত রকম করছি, আমি এখান থেকে একটুও বেরোতে পারি না। আনোয়ার যেরকম আমার চোখে চোখে রাখে, আমার পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়। এই আনোয়ারের বাচ্চা জানোয়ারটাকে না আমার হাতে ছেড়ে দাও তো, আমি একদিন ওকে না সাম্বার খাইয়ে ছাড়বো। তুমি একদম চিন্তা করো না। একটা কথা ভালো করে শোনো, ওসব লোককে তুমি যত ভয় পাবে, ওসব জানোয়ারের বাচ্চা কিন্তু তোমার আরো মাথার উপরে উঠে যাবে, বলে দিলাম। এই ভয়টা থেকে আমি কিছুতেই বেরোতে পারছি না পরি। দেখো, আমি যদি কোনোদিন ওর বিরুদ্ধে যাই, ও কিন্তু আমাকে পুলিশের কাছে ফাঁসিয়ে দেবে, খুনের দায়। খুনটা তো আমার হাতেই হয়েছিল, সেজন্য আমি কোনোদিন ওর বিরুদ্ধে যেতে পারবো না। দেখো পরি, আনোয়ারের চোখে ফাঁকি দেওয়া মুশকিল। আরে বাবা, তুমি শুধু তোমার নিজের অসুবিধার কথা আমাকে বলছো, আমার মুশকিলের কথাটা ভাবো তো। আমার অমল মাস্টার এখনো নিখোঁজ। সে কি?
এখনো অমলের খোঁজ পাওনি? আরে বাবা, সেই জন্যই তো তোমাকে বলার আদি। আরে বাবা, নাচের ওই আমার এই সম্বরমকে বলেছিলাম মাস্টারের খোঁজ নিতে, তার তো কোনো কিছু খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। দেখো, আমি যদি নিজে কিছু করতে পারতাম, আমি কি তোমাকে এতবার করে ফোন করে করে জ্বালাতাম বলো? আমি নিজেই একেবারে ক্ষীর খাইয়ে দিতাম না? তুমি আমার অসুবিধার কথাটা ভাবো। অমলের ফোন নেই? আছে, ফোন করেছিলাম, কেউ তো ফোন ধরছে না। আমার তো বহুত টেনশন হচ্ছে গো। আমার তো মনে হচ্ছে এই রতিন আবার সময়ের আগে অমলের কোনো আবার ক্ষতি করে দেবে না তো? সই না নেওয়ার আগে রথিন কখনো তোমার সঙ্গে এরম করবে না। কেননা রথিন খুব ভালো করে জানে যে যদি ও তোমার কোনো ক্ষতি করে, তুমি ওকে আর কোনোদিন সইটা এনে দেবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এখন আমি রাখছি। আদাদি কিন্তু একেবারে যুক্তি কথা বলেছে। আর সই না এনে দেওয়ার আগে রতিন হারামি সরে বাচ্চা কোনো ক্ষতি করবে না। কিন্তু আমার মোটু মাস্টারটা কোথায় গেল?